আচ্ছা। আম সো আরেকটা শুক্রবার আমরা আবার আরেকটা ক্লাসে ফেরত আসলাম। সো আজকে এটা আমাদের 3 নম্বর ক্লাস। আম, এবং তোমরা যদি আমাদের ক্লাসের ওয়েবসাইটটাতে যাও দেখবে যে আমরা আরো কিছু ক্লাসের টেন্টেটিভ শিডিউল অ্যাড করেছি। আম, যেগুলো বেশিরভাগই হলো যে আমাদের এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি বা এই যে আমরা যে এক্সট্রা গ্যালাকটিক বলতে যেটা মিন করি যে আমাদের মিল্কি ওয়ের বাইরের যে গ্যালাক্সি সেটা হলো এক্সট্রা গ্যালাকটিক। মিল্কি ওয়ে অ্যাস্ট্রোনমি হলো গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, আর মিল্কি ওয়ের বাইরের যেটা সেটা হলো এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি। সো ওই এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমিতে আমরা যা যা টেকনিক ইউজ করি ওগুলোর কিছুর ব্যাপারে আমরা আগামীতে কথা বলবো। তো আমি কয়েকটা শিডিউল পোস্ট করেছি, কিন্তু তোমাদের যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা সেটাও ক্লাস রুমের যে আমাদের এখানে আছে ওখানে পোস্ট করতে পারো। আম, তোমরা হয়তো দেখেছো যে কয়েকটা ভিডিও পোস্ট করা হয়েছিল, একটা রিডিংও ছিল আহ, এই ক্লাসের জন্য। তো যদি তোমরা আগেকার ক্লাসগুলো মিস করে থাকো বা আবার দেখতে চাও তাহলে ওই ইনফরমেশনও আছে আমাদের ওয়েবসাইটেই থাকবে। এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো কতগুলো ক্লাসের যেগুলো অ্যাড করা শুরু করব। এগুলো নিয়ে এই ক্লাসের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আহ তো আমি একটা ইয়ে করে রেখেছি যে অনেকে আমাকে সবসময় ইমেল করে যে রিসার্চ এক্সপিরিয়েন্সের জন্য। তো কেউ যদি রিসার্চ এক্সপিরিয়েন্স পেতে চায় বা আগামীতে কাজ করতে চায় তাহলে অবশ্যই এই ক্লাসগুলো ফলো করবে, কারণ এই যে টেকনিকগুলো এখানে শিখছো ওগুলোই তোমাদের পরবর্তীতে কাজে দিবে অনেক। সেটা তোমরা আমার সাথে কাজ করো বা অন্য কারোর সাথে কাজ করো, আমরা এখানে যে শিখছি সেগুলোই আস্তে আস্তে আসবে। তো আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব সেটা হলো যে আমাদের যে মহাবিশ্ব তার কি হচ্ছে সেটা নিয়ে, এবং এই মহাবিশ্বের আহ যে বিস্তৃতিতে হচ্ছে এটার জন্য আমাদের গ্যালাক্সি দেখতে কিরকম হয় সেই ব্যাপারে, এবং আমরা কিভাবে একটা জাস্ট ছবিতে দেখেই আমরা কিভাবে বলতে পারি যে একটা গ্যালাক্সি কাছে না দূরে সেটা। তো আমরা আজকে কোনো এগেন এখনো আমরা কোনো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসে যাচ্ছি না, কারণ আমি চাই যে তোমরা আম, একটা জাস্ট গ্যালাক্সির ছবি দেখে অনেকটা ধারণা করার একটা ইনটুইশন তোমাদের যাতে আসে। আহ সেটা অবশ্যই সবার আগে হওয়া উচিত যখন বিফোর আমরা কোডিং স্টার্ট করি তার আগে। যে আসলে কি হচ্ছে একটা গ্যালাক্সিটাতে আমরা যদি দেখে যদি না বুঝতে পারি আহ তাহলে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিটা অনেক কঠিন হয়ে যায়। সো আমরা প্রথমে জাস্ট ছবি থেকে দেখে অনেক কিছু জানার চেষ্টা করব, এবং তারপর আমরা ওটা কিভাবে মেজারমেন্ট করি সেটা আমরা পরবর্তীতে যাব। ওকে। সো লাস্ট ক্লাস লাস্ট উইকে আমরা এরকম একটা ছবি দিয়েছিলাম যেটা কসমস ফিল্ডের অনেক প্রায় মিলিয়ন্স অফ গ্যালাক্সিস আছে এই পুরো ছবিটাতে। এবং এই ছবিটা আমরা এখনো তুলছি, এটা এখনো জেমস ওয়েব এই ছবিটা তোলা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত জুলাই মাস পর্যন্ত যতগুলো ছবি তোলা হয়েছে সেগুলো আমরা এখানে অ্যাড করেছি। তো ওটার একটা ওখানে আমরা দেখছি অনেক 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 গ্যালাক্সি, রাইট? সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আম, তো আমরা তো একটা মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে জানি। গ্র্যাভিটেশনাল ফোর্সে কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স কি তোমার আম, এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স মানে আকর্ষণ করে, নাকি রিপালসিভ ফোর্স সে দূরে সরিয়ে দেয়, কোনটা করে গ্র্যাভিটেশনাল ফোর্স? আকর্ষণ করে। আকর্ষণ করে। সো আমাদের যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি থাকে ইউনিভার্সে, তাহলে আমাদের ইউনিভার্সের আমাদের মহাবিশ্বের আকারের কি হবে? যদি সবকিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবকিছুর মধ্যে এরকম গ্র্যাভিটেশনাল ফোর্স এই অ্যাট্রাকটিভ ফোর্সটা আছে, আকর্ষণ করে, সবাই সবাইকে আকর্ষণ করে। আমরা যেমন গত ক্লাসে বলছিলাম যে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি কোনটি? অ্যান্ড্রোমেডা, তাই না? এবং অ্যান্ড্রোমেডার সাথে আমরা আগামী 5-6 বিলিয়ন বছরের মধ্যে হয়তো
মার্জ করতে পারি, কারণ এটা আমাদের এতই কাছে আছে যে একটা একটাকে গ্র্যাভিটেশনালি অ্যাট্রাক্ট করছে, একটা একটাকে কাছে টেনে নিচ্ছে। সো আমরা হয়তো এক সময় একটা আহ, একসাথে লেগে যাব হয়তো 5-6 বিলিয়নের ইয়ারের মধ্যে। তো এইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের মহাবিশ্বের কি হবে? এটি কি একই আকার থাকবে, সবগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, নাকি আমি বড় স্পেলিংটা ভুল লিখেছি, আম, নাকি এটা আস্তে আস্তে বড় হবে, নাকি এটা এক সময় আস্তে আস্তে ছোট হবে? আমি জাস্ট তোমাকে মাধ্যাকর্ষণ শক্তির কথা চিন্তা করছি। আমি তোমাকে জিজ্ঞেস করছি না যে মহাবিশ্বের কি হচ্ছে, আমি বলছি যদি শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স যদি থাকে তাহলে আহ মহাবিশ্বের আকারের কি হবে? কে বলবে? ছোট হওয়ার কথা। ছোট হওয়ার ছোট কথা। হবে। হুম। হ্যাঁ। সো যদি সবকিছু যদি একটা আরেকটাকে আহ অ্যাট্রাক্ট করে, তাহলে এক সময় তো সবাই একসাথে কুণ্ডলী পাকিয়ে যাবে, তাই না? একটা একটাকে সবসময় অ্যাট্রাক্ট করতে থাকবে এবং সবসময় লাস্টে দেখা যাবে যে একটা জাইগ্যান্টিক গ্যালাক্সি হয়ে গেছে, তাই না? সবগুলো গ্যালাক্সি একটা একটার সাথে মিশে গেছে। তো নিউটন যখন, এটা আমি অনেক আগের কথা বলছি, এই সময়টা কিন্তু গ্যালাক্সি সম্বন্ধে আমরা যে জানি তারও আগেকার কথা। এটা হলো তোমার 17th সেঞ্চুরির কথা, যখন নিউটন ফার্স্টে এই যে থিওরি অফ গ্র্যাভিটেশন, ও যখন ক্যালকুলাস ইনভেন্ট করছে এবং থিওরি অফ গ্র্যাভিটেশন নিয়ে কথা বলছে, আপেল গাছের তলায় বসে আছে, মাথায় আপেল পড়ছে, সেই সময়কার কথা বলছি। আম, তো তখন ওর যে মাথা ব্যথা ছিল যে ও সবসময় চিন্তা করতো যে আচ্ছা, আমি একটা থিওরি দিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং এই গ্র্যাভিটি আমাদের জানা মতে সবসময় আকর্ষণ করছে। তার মানে কি এক সময় ইউনিভার্সের সবকিছু একসাথে এসে যাবে? আহ ইউনিভার্স থেকে একসময় ছোট হয়ে যাবে, সবকিছুকে একসাথে চলে আসবে? সো ও এটা নিয়ে অনেক চিন্তা করেছিল এবং এটা নিয়ে অনেক লিখেছিল যে কি হবে আসলে আমাদের ইউনিভার্সের, যে আমরা যে আকাশে এত কিছু দেখি। আহ, কিন্তু ও কিন্তু শুধু তারাই দেখছিল, কারণ তখন আমাদের টেলিস্কোপের আসেনি, টেলিস্কোপ আরো কিছুদিন পরে এসেছে। তখনও আমরা এভাবে আহ জানতাম না এত কিছু সম্বন্ধে। সো এটা হলো আম, এই সময় আমরা এখনো গ্যালাক্সির কথা জানি না, এবং ও চিন্তা করছে যাচ্ছে তাহলে কি আমাদের ইউনিভার্সটা ছোট হয়ে যাবে নাকি। তো তার অনেক দিন পরে, প্রায় আরো 300-400 বছর, প্রায় 400 বছর পরে আরো, বা 300 বছর পরে, হাবল তখন সে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব মাপে। হ্যাঁ। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি, তো এই গ্যালাক্সিটার দূরত্ব মাপে। এবং ও যেটা পায় সেটা হলো যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্বটা আমাদের গ্যালাক্সির যে সবচেয়ে দূরের যে তারা তার থেকেও অনেক দূরে। সো তোমাদের কাছে এখন হয়তো চিন্তা করতে অনেক ইয়ে লাগবে যে এক সময় মানুষ ছিল যে গ্যালাক্সির কথা জানতো না, কিন্তু এই সময়টায় আমরা তখনও জানি না যে আমাদের মিল্কি ওয়ের বাইরেও যে এক মহাবিশ্ব আছে। মানুষ তখন ভাবতো যে মিল্কি ওয়েটাই পুরো মহাবিশ্ব, মিল্কি ওয়ের বাইরে আরো কিছু নেই। কিন্তু যখন অ্যান্ড্রোমেডা এবং সরি, যখন হাবল এবং হাবলের সময়কার যে অ্যাস্ট্রোনমাররা তখন যারা তখন আম, দূরত্ব মাপা শুরু করে, তখন তারা দেখলো যে অ্যান্ড্রোমেডাটা মিল্কি ওয়ে থেকে দূরে। তো তখন নাম ওরা এটা বললো যে অ্যানাদার ইউনিভার্স সিন বাই অ্যাস্ট্রোনমার, কারণ ওরা এটা চিন্তাই করতে পারছিল না যে মিল্কি ওয়ের বাইরে আরেকটা আছে। তো ওরা ভাবছে আচ্ছা, মিল্কি ওয়ে একটা ইউনিভার্স, তাহলে অ্যান্ড্রোমেডা হলো আরেকটা ইউনিভার্স। তো এটা পরের দিন হলো আমার নিউজ পেপারে এসছে যে অ্যানাদার ইউনিভার্স স্পটেড বাই অ্যাস্ট্রোনমার। হ্যাঁ। যে আরেকটা আমরা ইউনিভার্স খুঁজে পেয়েছি, এবং ওই ইউনিভার্সটাতে আরো 700,000 লাইট ইয়ার্স দূরে আছে, এবং এটাতে আরো অনেক তারা এবং এভরিথিং আছে। এবং তারপরে হাবল ওর কাজ চালিয়ে যাচ্ছে, এবং ওরা তখন ওটাকে আইল্যান্ড ইউনিভার্স বলতো। গ্যালাক্সি নামটা কিন্তু আরেকটু পরে আস্তে আস্তে কয়েন্ড হয়েছে। তখন ওরা ওটাকে বলছিল যে আইল্যান্ড ইউনিভার্সেস বা দ্বীপ মহাবিশ্ব, এক একটা হলো এক একটা আইল্যান্ড ইউনিভার্স। তো বলছে যে এই আম, আরো অনেক আইল্যান্ড ইউনিভার্স ওরা খুঁজে পাচ্ছে। তো এবং ওগুলোর ওরা আস্তে আস্তে ডিস্টেন্স মাপা শুরু করছে।
আম, তো যখন এইসব দূরত্ব মাপছে এবং দূরত্বের সাথে ওরা গতিও মাপছে, যে গতিটা এটা মাপছে, যেমন এই যে আমরা বলছিলাম যে অ্যান্ড্রোমেডা কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে, অ্যান্ড্রোমেডা আমাদের থেকে সরে যাচ্ছে না, অ্যান্ড্রোমেডাটা আমাদের দিকে আসছে, আমাদের কাছে আসছে আস্তে আস্তে। সো ওরা হাবল এবং অন্য অ্যাস্ট্রোনমাররা তখন এই বিভিন্ন গ্যালাক্সির দূরত্ব মাপা শুরু করলো। এটা এখানে কে, এটাকে একটু রিমুভ করা যাবে? আহ এটা আমি কিভাবে রিমুভ করবো? ওকে। সো হাবল যখন এটার দূরত্ব যখন মাপলো, তখন ও দেখলো যে যত দূরে গ্যালাক্সি, এটা সো এই এই গ্রাফটা যে আমরা দেখতে পাচ্ছি, আহ এটা কে, এটা এখানে এঁকেছে, এটা কি একটু সরানো যাবে? আমার একদম গ্রাফের উপরেই, আমি এটা করতে পারছি না। ওকে, লেটস কন্টিনিউ। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের আম, আহ, গ্রাফটা দেখা যাচ্ছে, সো এখানে আমরা দেখাচ্ছে এটা হলো গ্যালাক্সির গতি, এবং এদিকে দেখা যাচ্ছে গ্যালাক্সির ডিস্টেন্স, ঠিক আছে? সো গ্যালাক্সি যত দূরে আছে আম, তত তার আরো ওরা দূরে চলে যাচ্ছে। Okay, আমি এটা শেয়ারটা বন্ধ করে আমি আবার শেয়ার করছি। ওকে, দেখা যাচ্ছে এখন? ওকে, গুড। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্যালাক্সির যত দূরে আছে তাদের গতি তত বেশি। সো যত দূরের গ্যালাক্সি, ওরা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আরো, আমাদের থেকে ধেয়ে আসছে না। শুধু অ্যান্ড্রোমেডা এবং আমাদের কাছের কিছু গ্যালাক্সি আমাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু বাকি সব গ্যালাক্সি এগুলো হলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আম, এবং যত দূরের হবে তত বেশি দূরে চলে যাচ্ছে। তো এইটা আমরা আসলে তখন একদমই বুঝে উঠতে পারছিলাম না যে কেন হচ্ছিল। এই তোমার 1931-এর দিকে, 1931-এর সময়, এবং তখন সেই যিনি সেই পেপারটা হাবল পাবলিশ করে এবং ও টাইমসের কাভারে চলে আসে, কারণ এই প্রথম হলো অ্যাস্ট্রোনমাররা একটি গ্যালাক্সি, অনেকগুলো গ্যালাক্সির ডিস্টেন্স মেপেছে এবং অনেকগুলো গ্যালাক্সির গতি মেপেছে, এবং সবগুলোতে ওরা দেখতে পাচ্ছে যে গ্যালাক্সি যত দূরে যত দূরের গ্যালাক্সি মাপছে ততই দেখছে যে তারা আরো দূরে চলে যাচ্ছে। তো এটার কি হচ্ছে আসলে? তো যেটা আমরা এটাকেই বলা হলো হাবলস ল। ঠিক আছে, হাবলস ল যেটা হলো যে যত দূরের গ্যালাক্সি তত তাদের গতি বেশি। তো তুমি যদি একটা গ্যালাক্সির দূরত্ব মাপতে পারো, এবং এটার রিলেশনটা এত স্ট্রেট ফরওয়ার্ড যে যত তুমি দূরের গ্যালাক্সি মাপবে দেখবে যে ওরা একদম প্রপোর্শনাটলি বড় হয়। তো তুমি যদি 2 গুণ দূরে একটা বানাও, তাহলে দেখবে যে 2 গুণ বেশি। আচ্ছা, অদ্রিতা জিজ্ঞেস করছে যে কিভাবে এটা লিনিয়ার প্রোগ্রেশন, ওটা দ্যাট ওয়াজ জাস্ট তোমার, এখানে আমরা এরর বারটা ও প্লট করেনি, কিন্তু এগুলো সবগুলোর সাথে একটা এরর আছে, এবং ওটা হলো বেস্ট ফিট লাইন ছিল, সো জাস্ট লিস্ট স্কোয়ার ফিট করেছে, এবং ওখান থেকে আহ, পেয়েছে যে হ্যাঁ যত দূরে যাচ্ছে তত বেশি আরো
ইয়ে হচ্ছে। তো সেটাই হলো তখনকার হাবলস ল ছিল, যে এবং যেটা এখনো আমরা হাবলস লই ওটা এখন ইয়ে করি, কিন্তু আমরা এখন ওটাকে আরো অনেক মডিফাই করেছি। এবং আমরা যেটা দেখছি যে যত আমরা দূরে যাচ্ছি তত গ্যালাক্সিটা, তুমি যদি গ্যালাক্সির একটা ডিস্টেন্স মাপো, তুমি সেই ডিস্টেন্সের থেকে একটা গ্যালাক্সির ভেলোসিটি বের করতে পারবে, তার গতি বের করতে পারবে। আবার তুমি যদি গ্যালাক্সির ভেলোসিটি মাপো, তুমি যদি তার গতিটা মাপো, সেখান থেকে তুমি তার ডিস্টেন্স খুঁজে বের করতে পারবে, কারণ রিলেশনটা স্ট্রেট ফরওয়ার্ড, 1 to 1। সো তুমি যদি এইটার স্লোপটা যদি জানো H0, তাহলে তুমি যদি ভি মাপো, তুমি ডি বের করতে পারবে, তুমি ডি মাপলে ভি বের করতে পারবে। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা এলিগেন্ট একটা ইকুয়েশন, দিস হাবলস ল, যে ওকে অল ভি, আমরা যদি একটা গ্যালাক্সির ডিস্টেন্স মাপতে চাই, আমাদের এদের ভেলোসিটি মাপলেই চলবে। সো এটা যেটা দেখা যাচ্ছে, মানে যত তুমি দূরে যাচ্ছ, এবং এটা আমরা আস্তে আস্তে আরো কথা বলবো। সো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যদি তোমার থেকে আম, জিনিসপত্র সব সরে যায়, সবকিছু তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে কি, আহ তার মানে গ্যালাক্সিতে, এই ইউনিভার্সটাতে কি হচ্ছে তোমার মনে হয়? গ্যালাক্সিটা কি নিজেরা মুভ করছে, নাকি ইউনিভার্সটা বড় হচ্ছে? আসলে যেটা হচ্ছে যে ইউনিভার্সটা বড় হচ্ছে আস্তে আস্তে। সো যখন কোনো কিছু বড় হয়, তখন একটা জিনিসের থেকে আরেকটা জিনিস দূরে চলে যাবে। এতে কি বোঝা যায় যে আমরা ইউনিভার্সের মাঝে আছি? যদি সবকিছু যেদিকেই যদি তুমি তাকাও এবং তুমি দেখো যে সবকিছু তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে কি তুমি সেন্টারে? এটা তো কারণ ম্যাম বলা যায় না, কারণ সবকিছু থেকেই তো সবকিছু দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু থেকে যদি সবকিছু দূরে সরে যায়, তাহলে সবার কাছেই মনে হবে যে ও, তুমি সেন্টারে আছো। সো এটা তুমি মনে করতে পারো যে তুমি যদি ধরো একটা বেকিং করছো, ধরো ঠিক আছে, একটা কিশমিশ দিয়ে একটা অনেকগুলো কিশমিশ দিয়ে একটা বনরুটি বানাচ্ছো, ঠিক আছে। সো প্রথমে বনরুটিটা ছোট আছে, সবগুলো কিশমিশ একটা একটার সাথে কাছে। যখন এই রুটিটা বড় হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটা কিশমিশ থেকে কিন্তু প্রত্যেকটা কিশমিশ দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা রেজিন ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার। কোনো একটা কোনো রেজিন ইজ নট একটা স্পেশাল পয়েন্ট। সবগুলো রেজিন যদি তার ডানে দেখে, দেখবে যে পাশের রেজিনটা দূরে চলে যাচ্ছে, উপরে দেখবে যে ওই রেজিনটাও দূরে চলে যাচ্ছে। যেদিকে তাকাও দেখবে যে তোমার জিনিসটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে। সো এই রেজিনও যদি তুমি মাপো, তাহলে দেখবে যে ওর থেকে এই বাকিগুলো চলে যাচ্ছে দূরে। এটার থেকে মাপলেও দেখবে যে হ্যাঁ, এর থেকেও সবকিছু দূরে চলে যাচ্ছে। এটার থেকে মাপলে দেখবে যে হ্যাঁ, এটার থেকেও সবকিছু দূরে চলে যাচ্ছে। সো there is no special point in the universe. So ইউনিভার্সে there is no center in the universe. আমরা সেন্টারে না, কোনো কিছুই সেন্টারে না। পুরো ইউনিভার্সটাই হলো একই ইউনিফর্ম, সবকিছুর থেকে সবকিছু দূরে চলে যাচ্ছে, পুরো জিনিসটাই বড় হচ্ছে, এবং চারিদিকে ইউনিফর্মলি বড় হচ্ছে, একইভাবে চারিদিকে বড় হচ্ছে। কোথাও স্পেশাল কোনো ডিরেকশন নেই যে এই দিকে বেশি বড় হচ্ছে, ওই দিকে একটু কম বড় হচ্ছে, এরকম কিছু নেই। সবকিছুর থেকে সবকিছু দূরে সরে যাচ্ছে, সবকিছুই আস্তে আস্তে বড় হচ্ছে। এবং সবকিছু যে বড় হচ্ছে, এটা কিন্তু শুধু ইউনিভার্সের ক্ষেত্রে না। সো আমি এখানে একটা জিনিস ক্লারিফাই করব। সবকিছু বড় হচ্ছে, যে আমি যেটা বললাম, স্পেস টাইমটা বড় হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। সো আমরা যে স্পেস টাইমের মধ্যে আছি, এটা একটা হলো তোমার ইটস অলমোস্ট লাইক আ 4 ডিমেনশনাল একটা স্পেস টাইম। সো 3 ডিমেনশনাল অফ, কি বলে এটাকে, তিনটা ডিমেনশন হলো আমাদের যে, আমরা যে 3D ইউনিভার্সে বসবাস করি, XYZ, এবং আরেকটা ফোর্থ ডিমেনশন হলো টাইম। ওই 4টা ডিমেনশন হলো আস্তে আস্তে বড় হচ্ছে। আম সো নাফিস জিজ্ঞেস করছে ইউনিভার্সের জ্যামিতিক আকার কিরকম, স্ফেরিক্যাল? এটা খুব আম, ভালো প্রশ্ন করেছো। এবং এইটা আমরা আমাদের কসমোলজি ক্লাসের পুরো একটা সেমিস্টার ধরে এটা নিয়েই কথা বলি, যে শেপ অফ দ্য ইউনিভার্স। ইটস ইটস হার্ড টু ডিফাইন শেপ যখন তোমার when something is 4D, right? So আমরা আপাতত যেটা জানি যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং at a um, কি বলে, at a slightly accelerating rate. So
it's almost flat with a slight curvature. So slight positive curvature. So there is a little bit of expansion, but it's mostly flat. It's mostly flat. তুমি যদি চিন্তা করে এটা আমাদেরকে খুব হাই ডিমেনশনাল জিওমেট্রিতে যেতে হবে, কিন্তু হ্যাঁ, the universe is um, flat to like almost 0.000, I think like 99 zeros per than one এরকম percent. There is a little bit of push, but mostly it's flat. Um, সো জ্যামিতিক আকারটা মোটামুটি ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাটটা আমরা যেটা বলছি এটা হলো তোমার 4 dimensional flatness. It's not like a 2 dimensional flat বা 3 dimensional flat. এটা হলো তোমার স্পেস এবং টাইম, 4টা ডিমেনশন এক করে ইন দ্যাট টোপোগ্রাফি ইটস ফ্ল্যাট। ঠিক আছে, ওকে। সো যেটা আমরা বলছি যে ইউনিভার্সের সবকিছু বড় হচ্ছে, তাহলে কি তারাও কি একটা বড় হয়ে যাচ্ছে, প্ল্যানেটও কি বড় হচ্ছে, আমরাও কি বড় হচ্ছি ইউনিভার্সের সাথে? টার্নস আউট না, আমরা কোনো কিছু বড় হচ্ছি না, শুধু স্পেস টাইমটা বড় হচ্ছে। কারণ এই ইউনিভার্সটা যে বড় হচ্ছে সেটার যে এনার্জিটা লাগে, গ্র্যাভিটেশনাল ফোর্স তার থেকে অনেক বেশি স্ট্রং। সো যেগুলো জিনিসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যেমন এই যে আমাদেরকে ধরে রেখেছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর্থের সাথে, আম, আমরা সব একই আকারে থেকে যাচ্ছি, কিন্তু আমাদের জায়গাটা বড় হচ্ছে। সো ওই জন্য আস্তে আস্তে অনেক আমাদের গ্যালাক্সিটা সেম আকারই থেকে যাবে, কিন্তু আমাদের গ্যালাক্সি গ্যালাক্সি এবং আরেকটা গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্সটা বড় হবে। গ্যালাক্সির সাইজ চেঞ্জ হবে না, কিন্তু দুটো গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে যদি তারা গ্র্যাভিটেশনালি বাউন্ড না থাকে। তারা যদি গ্র্যাভিটেশনালি বাউন্ড থেকে থাকে, যদি দুটোর সাথে মধ্যে মধ্যাকর্ষণ শক্তি থাকে, তাহলে কিন্তু তারা একটা আরেকটা থেকে দূরে সরে যাবে না। কিন্তু যদি তাদের মধ্যে কোনো মধ্যাকর্ষণ শক্তি না থাকে, তাহলে একটা আরেকটার থেকে দূরে সরে যাবে। সো আমরা মানুষরা, আমরা আমাদের যে পৃথিবী, সূর্য, আমাদের মিল্কি ওয়ে, আমরা সবাই একই আকারে থেকে যাচ্ছি, কিন্তু এই বিভিন্ন গ্যালাক্সির মধ্যের যে ডিস্টেন্সটা, দূরত্বটা, এটা আস্তে আস্তে বাড়ছে। সো uh, that's the expansion of the universe. আচ্ছা, আহ তা মনে হচ্ছে ইউনিভার্সের জ্যামিতিক আকার আমি কল্পনা করে অনুভব করতে পারবো না। এটা আসলে একটু আমি বলবো এটা অনেকটাই হার্ড। হ্যাঁ, 4 ডিমেনশনালি চিন্তা করাটা কঠিন, কারণ আমরা থাকি হলো 3টা ডিমেনশনের মধ্যে। আমরা XYZ, সো আমরা একটা ফ্ল্যাট সারফেস চিন্তা করতে পারি, কিন্তু আমরা আহ, তিন 4 ডিমেনশনে কিরকম হয় সেটা চিন্তা করাটা কঠিন। তুমি যদি চিন্তা করে দেখো যে তোমাকে আমি একটা বল দিলাম, হ্যাঁ, বল, একটা 3 ডিমেনশনাল বল, এবং আমি বললাম যে এই বলটাকে তুমি 2 ডিমেনশনে আঁকো, তাহলে কিন্তু তুমি জাস্ট একটা সার্কেল আঁকবে, তাই না? তুমি ওই যে ওর যেটা এটা যে ফুল সেটা কিন্তু তুমি বুঝাতে পারবে না। সো ওই আমরা আছি 3টা ডিমেনশনে, কিন্তু অ্যাকচুয়ালি 4 ডিমেনশন এবং মেবি ইভেন আরো বেশি ডিমেনশন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আহ আচ্ছা, অদ্রিতা বলছে যে ডিকির যে photons lose energy as they propagate, leading to a net redshift. হ্যাঁ, আমরা ওটাতে আসছি আস্তে আস্তে, ঠিক আছে, জাস্ট ওয়েট আ লিটল। ওকে, সো আমাদের সবকিছু আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, ঠিক আছে। তো আরেকটা যেটা যে অদ্রিতা এখন যেটা বললো যে স্পেস টাইমের মধ্যে যেসব জিনিসপত্র প্রপাগেট করে সেসবও আস্তে আস্তে স্পেস টাইমের সাথে বড় হবে। সো আমাদের যে আলোটা কিন্তু স্পেস টাইমের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। আলোটা হলো সব সময় স্ট্রেইট লাইনে যাবে তোমার স্পেস টাইম দিয়ে। তোমার স্পেস টাইম যদি আহ এরকম একটা সার্কেল হয়, তাহলে আলোটা এরকম সার্কেলের মধ্যে যেতে থাকবে। তোমার স্পেস টাইমটা যদি একদম সোজা একটা লাইন হয়, তাহলে তোমার আলো এরকম সোজা লাইনে যেতে থাকবে। তোমার স্পেস টাইম যদি ট্রায়াঙ্গুলার হয়, তাহলে তোমার আলো এভাবে ট্রায়াঙ্গেলে যেতে থাকবে। সো ডিপেন্ডিং আর তোমার স্পেস টাইম কিরকম আছে, তোমার আলো ওভাবেই যাবে। এখন তোমার স্পেস টাইম যদি এক্সপ্যান্ড করে, তাহলে আলোর কি অবস্থা হবে? আলো আস্তে আস্তে স্পেস টাইমের সাথে এক্সপ্যান্ড করবে।
এখন আলোর এক্সপ্যানশন বলতে আমরা কি বুঝাই? হোয়াট ডাজ ইট মিন বাই তোমার, হ্যাঁ, আলো এক্সপ্যান্ড করেছে। তো তোমাদের মনে আছে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে কথা বলছিলাম, কি কি জানি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ছিল, কি কি ধরনের আলো ছিল? কার মনে আছে? তোমরা সবাই বলেছিলে সবগুলোর নাম। এক্স রে, তারপরে রেডিও, তারপর মাইক্রোওয়েভ, গ্যামা, হ্যাঁ, তারপর এগুলাই আর কি বেসিক্যালি। হ্যাঁ, ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড। তো সবচেয়ে ছোট কোনটা ছিল? সবচেয়ে ছোট এবং সবচেয়ে এনার্জেটিক আমরা কোনটা বলেছিলাম? গ্যামা। এক্স রে। গামা রে। হ্যাঁ, গামা রে সবচেয়ে শক্তিশালী। তারপরে এক্স রে, তারপরে হলো তোমার কি আল্ট্রাভায়োলেট, তারপরে হলো ভিজিবল, তারপরে তোমার ইনফ্রারেড, দেন সাবমিলিমিটার, দেন রেডিও, তাই না? তো আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। তো যেটা হচ্ছে যে তোমার আলোটা, আমার হাতে এখন কোনো স্প্রিং নেই, আমি ক্লাসে সবসময় স্প্রিং দিয়ে দেখাই। আম, কিন্তু তোমরা যদি মনে করো যে তোমার ছোট একটা আলো আছে, এক্স রে, ঠিক আছে? এখন তুমি যদি স্পেস টাইমটাকে লম্বা করো, বড় করে দাও, তাহলে তোমার আলোটা, ওই যে একটা, তুমি যদি স্প্রিং যদি চিন্তা করো, তুমি স্প্রিংটাকে এভাবে টানলে, তখন তোমার কি হলো, ওয়েভলেন্থটা বেড়ে গেল। তখন গামা রেটা তাহলে কি হবে? যদি একটু বড় করো, হয়তো গামা রেটা এক্স রে হয়ে গেল, তাই না? আর একটু যদি টেনে লম্বা করো, তাহলে গামা রেটা কি হবে? নেক্সটে কিসে যাবে? ভিজিবল রে। হ্যাঁ, ভিজিবল। হ্যাঁ, ভিজিবলে যেতে পারে। সো ধরো আল্ট্রাভায়োলেটে গেল, তারপর ভিজিবলে গেল, তারপর আবার যদি আরো টেনে লম্বা করো, তাহলে ধরো ইনফ্রারেড হয়ে গেল। আরো টেনে লম্বা করলে তখন কি হবে? আহ তোমার রেডিও, সাব মিলিমিটারে চলে গেল, মাইক্রোওয়েভে চলে গেল, রেডিওতে চলে গেল, তাই না? সো আলো তোমার যখন ইয়েটা, আমাদের ইউনিভার্সে যখন এভাবে এক্সপ্যান্ড করছে, তখন আমাদের আলোটা সঙ্গে সঙ্গে এক্সপ্যান্ড করছে। সো আমরা যদি খুব দূরের একটা জিনিস দেখি, যে এই জিনিসটা আমাদের থেকে অনেক দূরে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ মনে আছে হাবলস লটা কি বলেছে, যে যত দূরের জিনিস তার ভেলোসিটিটা তত বেশি, তাই না? কারণটা কি? কারণ সবকিছুর থেকে সবকিছু দূরে চলে যাচ্ছে, সো আমাদের কাছে দেখে মনে হয় যে যেই সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি একই ডিস্টেন্সে একটা একটার থেকে সরে যাচ্ছে। কিন্তু তোমার কাছে দেখে মনে হবে যে খুব দূরের জিনিসটা খুব তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। তার কারণটা কি? আম, ধরো আমি যে এই কিসমিসটার কথা চিন্তা, এই দিস রেইজন, ঠিক আছে, এই বা চকলেট চিপ ধরো, ধরলাম একটা। তো এইটার কথা চিন্তা করি, একই টাইমে কিন্তু সবকিছু তার থেকে দূরে সরে যাচ্ছে। তো ধরো 1 সেকেন্ডে তার পাশের যেই চকলেট চিপটা, সেটা মুভ করেছে হলো তোমার 10 সেন্টিমিটার, কিন্তু তার থেকে দূরের যেই রেইজিনটা, সেটা মুভ করেছে 20 সেন্টিমিটার, ওই 1 সেকেন্ডের মধ্যে। তাহলে কোনটা মনে হবে যে বেশি দূর তাড়াতাড়ি মুভ করেছে, যেটা 20 সেন্টিমিটার মুভ করেছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, নাকি 10 সেন্টিমিটার পার সেকেন্ড? কোনটা? 20 সেন্টিমিটার 20, পার সেকেন্ড। রাইট? সো তোমার যেহেতু সবকিছু একই সময় দূরে মুভ করছে, কিন্তু অনেক দূরের জিনিসটা তোমার কাছে মনে হবে যে অনেক তাড়াতাড়ি দূরে চলে গেছে, ওই জন্য তোমার, আমাদের কাছে দেখে মনে হয় যে হ্যাঁ, আমাদের দূরে, সবচেয়ে দূরের যে গ্যালাক্সিটা, ওটা আমাদের থেকে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছের গ্যালাক্সিটা আস্তে আস্তে যাচ্ছে। তার কারণ হলো একই টাইমে অনেকটা সময় ডিস্টেন্সটা যেটা কভার হচ্ছে ওটা বেশি হচ্ছে। কিন্তু তুমি যদি এই এই রেজিনটার কথাই চিন্তা করো, কিন্তু ইন দ্য পার্সপেক্টিভ অফ দিস ওয়ান, রাইট, তোমার পয়েন্ট অফ রেফারেন্স যদি এইটা হয়, তখন কিন্তু দেখবে যে না, এ মুভ করেছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, বাট এ মুভ করেছে হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? সো মনে হবে যে এই কাছেরটা। সো এটা পুরোপুরি ডিপেন্ড করে হলো তুমি ফ্রম হুজ পয়েন্ট অফ রেফারেন্স, কার কার পার্সপেক্টিভ থেকে আমরা দেখছি। সো আমরা সবসময় দেখছি আমাদের আর্থের পার্সপেক্টিভ থেকে, মিল্কি ওয়ের পার্সপেক্টিভ থেকে। সো আমাদের কাছে মনে হচ্ছে যে সবকিছু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অ্যান্ড্রোমেডাতে বসে আরেকজন দেখলে তার কাছে মনে হবে যে সবকিছু অ্যান্ড্রোমেডার থেকে বেশি দূরে চলে যাচ্ছে, এবং দূরের জিনিসটা তাড়াতাড়ি আরো দূরে যাচ্ছে। এই জিনিসটাকে একটু মোটামুটি
ইনটুইটিভ লাগছে, এটা কিন্তু খুব ঘোলাটে জিনিস, অনেক দিন সময় লাগে এটা মাথায় সেটেল হতে। আমি কি আরেকবার একটার উপর একটু যাবো কিছুটা কনসেপ্টটা, নাকি মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে? এটা তোমরা আবার পরে দেখো, এবং ভিডিওগুলো যে দিয়েছি সেটাও আরেকবার দেখো, ঠিক আছে? ওকে। সো আমরা আম, এখন আমরা যেটা বললাম যে আমাদের সবচেয়ে দূরের যে জিনিসটা, তাই না, সেটার যখন তোমার ডিটা যখন বেশি বা ডিস্টেন্সটা যখন বেশি, তখন তোমার ভেলোসিটিটা বেশি, তাই না? সো যে জিনিসটা অনেক দূরে আছে সেইটা হলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? তো এখন আমরা আরেকটা জিনিস আহ, কথা শিখবো, সেটা হলো ডপলার শিফট। এটা হয়তো তোমরা যদি ফিজিক্স ক্লাস নিয়ে থাকো, তোমরা হয়তো এটা পড়েছো বা জেনেছো, কিন্তু আমি একটা রিভিউ করি। সো ধরো আম, এটা সবচেয়ে বেশি আমরা শুনি যখন ওই যে অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি যখন যায়, তখন যে শব্দটা প্রথম দিকে মনে হয় না যে খুব আহ কি বলবো, যখন তোমার দিকে ধেয়ে আসে তখন খুব মানে শব্দটার পিচটা তাড়াতাড়ি বেড়ে যায়, এবং যখন চলে যায় তখন একদম করে হয়ে যায়, তাই না? তার কারণটা হলো যে যখন এটা সাউন্ড ওয়েভ হোক, বা ধর আমি অ্যাম্বুলেন্সের কথা, তোমার সাউন্ড ওয়েভের কথা চিন্তা করি। ধরো তোমার একটা ট্রেন, ঠিক আছে, তোমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছো, ট্রেনের থেকে ট্রেনের ওই যে হর্ন বাজাচ্ছে, শব্দটা তোমরা দুজনেই শুনতে পাচ্ছ দুদিকে, ঠিক আছে? এবং শব্দটা ওয়েভটার কোনো চেঞ্জ হচ্ছে না, একইভাবে যাচ্ছে। তো কিন্তু যদি ট্রেনটা যদি মুভ করা শুরু করে, তোমার দিকে যদি ট্রেনটা মুভ করা শুরু করে, তখন শব্দটা তো আসছে তোমার সাথে, শব্দটার একটা আহ, গতি আছে। যেমন শব্দের সাউন্ড ওয়েভের গতি কারো মনে আছে? It's about 330, হ্যাঁ, 332, about 330 meters per second or kilometers per second? I think meters per second, right? মিটার্স পার 330 সেকেন্ড। meters, হ্যাঁ, meters per second, ঠিক আছে। এখন ধরো এভাবে আসছে তোমার দিকে, ওয়েট ইট, ইজ ইট মিটার পার, আচ্ছা আমি ভুলে গেলাম। আম, এখন তোমার ধরো ট্রেনটা তোমার দিকে আসছে 100 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? I mean, that's actually crazy. But anyway, ধরো ট্রেনটা অনেক তাড়াতাড়ি ধেয়ে আসছে তোমার দিকে 100 মিটার পার সেকেন্ডে। তো তখন তাহলে টোটাল সাউন্ড ওয়েভের ইয়েটা কি হলো? ওই 330 প্লাস হলো 100 ট্রেনের, তাই না? তোমার ইয়েটা হলো চেপে যাচ্ছে, তাই না? সো যদি আমরা সাউন্ড ওয়েভের কথা চিন্তা করি, যদি আমরা একটা স্পিয়ারের কথা চিন্তা করি, আর একটা স্প্রিং এর কথা যদি চিন্তা করি, তোমার স্প্রিংটা তোমার দিকে আস্তে আস্তে আসছিল, কিন্তু যখন সোর্সটা যখন ধেয়ে আসছে, তোমার ওয়েভটা চেপে যাচ্ছে, তাই না? সো তোমার ওয়েভ লেন্থটা শর্ট হয়ে যাচ্ছে, এবং যার থেকে দূরে সরে যাচ্ছে তার কাছে মনে হবে যে ওয়েভ লেন্থটা আমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, লম্বা হয়ে যাচ্ছে। সো এই সেম জিনিস, সো ওই জন্যই যখন এই যে আমাদের দিকে অ্যাম্বুলেন্স যখন চলে যায়, দেখবে যে যখন কাছের দিকে আসে তখন হঠাৎ করে শব্দটা খুব এরকম হয়ে যায়, কিন্তু যখন চলে যাচ্ছে দূরে তখন একদম এরকম হয়, পিচটা কমে যায়। তো এই সেম জিনিসটা হয় হলো লাইটের, ঠিক আছে? একটা লাইটের সোর্স যদি তোমার দিকে ধেয়ে আসে, তাহলে ওই ওয়েভলেন্থের, ধরো ভিজিবল লাইটটা আসছে, আম, তোমার যদি সবুজ লাইট তোমার থেকে যদি আসতে থাকে, যদি তোমার দিকে ধেয়ে আসে, সবুজটা চেপে যাবে, চেপে শর্টার ওয়েভলেন্থ হবে, সো তুমি হয়তো সবুজটাকে নীল হিসাবে দেখবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি আরেক দিকে যদি দাঁড়িয়ে থাকো, তুমি যদি এই সাইডে দাঁড়িয়ে থাকো এবং তোমার থেকে লাইটটা সরে যাচ্ছে, এবং সবুজ লাইট তোমার থেকে সরে যাচ্ছে, কিন্তু লাইটটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, তাই না? তখন তোমার কাছে দেখে মনে হবে যে লাইটটা লাল হয়ে গেছে। তো তোমার দিকে যদি কোনো কিছু আসে, then the wavelength gets shorter, that's called blue shift. কিন্তু তোমার থেকে যদি কোনো কিছু দূরে চলে যায়, then the wavelength gets longer, and that's called red shift. That's the two things. So কোনো কিছু যদি তোমার দিকে আসে, that's blue shifted. কোনো কিছু যদি তোমার থেকে দূরে চলে যায়, that's red shifted. ঠিক আছে? So that's for light source. হ্যাঁ, um, হ্যাঁ, রিলেটিভিটির জন্য আলোর ক্ষেত্রে আপেক্ষিক প্রভাব অবশ্যই। সো রিলেটিভিটি যেটা বলছে যে আমাদের স্পিড অফ
লাইট যেটা, এটা থেকে তো আমরা, এর থেকে বেশি আমরা কোনোদিন যেতে পারবো না, তাই না? সো দ্যাটস দ্য স্পিড অফ, কি বলে, স্পিড অফ লাইট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইন দ্য ইউনিভার্স। এর থেকে বেশি তাড়াতাড়ি কোনো কিছু যেতে পারবে না। সো এই যে রেড শিফটটা, এটা আমি তোমাদেরকে একটা ইকুয়েশন দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি রেড শিফটের ওই ইকুয়েশনটা দেইনি, বাট এটা কাজ করে হলো যখন তোমার দ্য স্পিড অফ দ্য সোর্স ইজ মাচ লেস দ্যান দ্য স্পিড অফ লাইট। যখন স্পিড অফ লাইটের কাছাকাছি চলে যায় তখন আমাদেরকে রিলেটিভিস্টিক ইকুয়েশন ইউজ করতে হবে, যেখানে হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 1 - c² 1 - v² / c² নিতে হবে। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হলো নন রিলেটিভিস্টিক সোর্স, কারণ আমি অ্যাস্ট্রোনমিতে আমাদের কোনো হ্যাঁ, খুব দূরের গ্যালাক্সিতে অ্যাকচুয়ালি রেডশিফট 0.5 এর উপরে আমাদের রিলেটিভিস্টিক ইকুয়েশন ইউজ করতে হয়, কিন্তু রেডশিফট 0.5 এর নিচে আমরা এরকম ইউজ করতে পারি নর্মাল ইকুয়েশনটা। সো তোমরা যদি রেডিয়াল ভেলোসিটি, এবং এটা আমরা আজকে কোনো কিছু মেজার করব না, কিন্তু আমরা পরবর্তীতে একসময় করব, দিস ইজ দ্য ইকুয়েশন যদি মেজার করতে চাও যে আমাদের ওয়েভলেন্থের চেঞ্জটা কিরকম হচ্ছে। ঠিক আছে, সো সো যেটা আমরা দেখছি যে আমাদের ডিপেন্ডিং অন দ্য স্পিড অফ দ্য সোর্স, যেখান থেকে লাইট, সো আমাদের ইন দিস কেস আমাদের সোর্স হলো একটা গ্যালাক্সি, রাইট? সো গ্যালাক্সির স্পিডের উপর ডিপেন্ড করে আমাদের যে লাইটটা যে আমরা আসবে সেটার লাইটের ওয়েভলেন্থটা চেঞ্জ হবে। সো আমরা যে একটা যখন ছবি তখন দেখি, সেই ছবিতে তোমরা দেখবে যে একটা বিভিন্ন গ্যালাক্সির বিভিন্ন ধরনের রং। ঠিক আছে, সো তোমাকে যদি আমি এখানে জিজ্ঞেস করি যে এই গ্যালাক্সির, এই সবগুলো গ্যালাক্সির মধ্যে সবচেয়ে কাছের গ্যালাক্সি কোনটা, কি মনে হয়? যদি একটা, আই মিন, ঠিক অ্যান্সার দেওয়াটা কঠিন, কিন্তু আপাতত দেখে আমার কি মনে হচ্ছে যে কোনটা সবচেয়ে কাছের হবে? হোয়াইটটা। এটা? হ্যাঁ, জি সো ম্যাম। হ্যাঁ, সো কারণ কি এটাতে তোমার দেখে মনে হচ্ছে যে এটা অনেক ব্রাইট, রাইট? সো কাছের জিনিস দেখতে ব্রাইট লাগবে, সো দ্যাটস ওয়ান থিং, তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে এই জিনিসটা অনেক ব্রাইট। আরেকটা যেটা দেখবে যে বড় লাগবে দেখতে, রাইট? তো যে কোনো কিছু যখন তোমার কাছে থাকবে সেটা দেখতে বড় লাগবে, কম্পেয়ার টু যখন তোমার দূরে হবে তখন দেখতে আরো ছোট লাগবে। আম, কিন্তু আরেকটা যেটা তোমরা দেখছো যে তোমরা রঙের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, এই এই জিনিসটা কিন্তু অনেক সাদার কারণ হলো এটার মধ্যে অনেক নীল আছে। হ্যাঁ, সো নীলের সাথে লাল মিলে মানে সবকিছু মিলিয়ে একসাথে হলো এটা সাদা হয়েছে। তার কারণ হলো যে এই গ্যালাক্সিটা সবচেয়ে কম রেড শিফটেড। সো এই গ্যালাক্সিটার সাথে যদি এটার তুলনা করো, একটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট এবং এটি আম, ক্ষীণ আরো, তাই না? তোমার কালার, রং, কি বলছি, ব্রাইটনেসটা আরো কম, এবং এটার থেকে এটা ছোট। আরেকটা কি দেখা যাচ্ছে, এটার সাথে যদি এটার কালার কম্পেয়ার করি তাহলে কোনটা লাল বেশি? এটা, তাই না? তো কারণ এই গ্যালাক্সিটা হলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, এবং আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এটার থেকে স্পিডের আরো বেশি স্পিডে। হ্যাঁ, সো এই বিকজ ইটস গোয়িং অ্যাওয়ে আরো ফাস্টার, এর লাইটটা আরো রেড শিফটেড হয়ে যাচ্ছে। এটার লাইটটা কম রেড শিফটেড হচ্ছে, এটার লাইটটা বেশি রেড শিফটেড হচ্ছে। সো সবচেয়ে দূরের গ্যালাক্সিটা অনেক বেশি লাল হবে, এবং অনেক বেশি ক্ষীণ হবে, এবং অনেক ছোট হবে, সবচেয়ে দূরের গাছ যদি তোমরা বের করতে চাও। সো এখন এর মধ্যে অনেক প্যাচ আছে অবশ্যই, কারণ সব গ্যালাক্সির সেম সাইজ না, সব গ্যালাক্সির রঙও সেম না। ঠিক আছে, সো তুমি যদি মনে করো যে না, আম, হ্যাঁ আমি জাস্ট গ্যালাক্সির সাইজ আর রং কম্পেয়ার করবো এবং তাহলে আমি বুঝে যাবো যে কোনটা সবচেয়ে কাছে এবং কোনটা সবচেয়ে, সেটা ঠিক সব সময় করা, কারণ এই এই যে এই গ্যালাক্সিটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি কাছের গ্যালাক্সি, এবং সেটা আমি বুঝতে পারছি কারণ এটার রংটা অনেক নীল। আম এটা জাস্ট একটা ছোট সাইজের কাছের গ্যালাক্সি, কিন্তু এই নীল রংটাই তোমাকে বলে দিচ্ছে যে এটা অনেক কাছের, কারণ এতটা নীল দূরে হওয়াটা কঠিন। হ্যাঁ, আবার এইখানে একটা লাল গ্যালাক্সি দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি। আম
গ্যালাক্সির এক্সাক্ট কালার জানা যায় না। হ্যাঁ, অবশ্যই গ্যালাক্সির এক্সাক্ট কালার জানা যায়। আমাদের ওটার জন্য মাল্টি ওয়েভলেন্থ ছবি তুলতে হয়, বিভিন্ন ধরনের ওয়েভলেন্থে ছবি তুলতে হয়, এবং তারপরে সো ওইটাতে আমরা আসবো হলো লেটস সি এই যে এইগুলো এম, আম, এই ক্লাসগুলোতে আমরা হলো যে সেগুলোর ব্যাপারে আসবো, যে আমরা কিভাবে গ্যালাক্সির এক্সাক্ট কালার জানতে পারি। তবে আপাতত আমি তোমাকে বলবো যে আমরা গ্যালাক্সির এক্সাক্ট কালার জানতে পারি কারণ এই যে আমরা যে মাল্টি ওয়েভলেন্থ ছবি তুলি, যে এই যে তুমি দেখছো যে বিভিন্ন ফিল্টারে এক এক একটা গ্যালাক্সি দেখতে বিভিন্ন রকম আছে, এক একটা আলোতে কোনোটাতে বেশি কোনোটাতে কম, এবং সেইখান থেকে আমরা বের করতে পারি একটা গ্যালাক্সির বয়স বা একটা গ্যালাক্সির ম্যাস কত। সেটা তার কারণ হলো এক একটা তারার রং এক এক রকম হয়, এবং সেইখানে আমরা অ্যাকচুয়ালি যাব, আমরা যখন এই দুটো ক্লাসে আমরা তারার ব্যাপারে কথা বলবো, যে কি ধরনের তারা, কোন বয়সের তারা এবং কোন ম্যাসের তারার থেকে কি ধরনের আলো বের হয়, এবং সেই কারণ একটা গ্যালাক্সি হলো তোমার কত মিলিয়ন থেকে বিলিয়ন তারা মিলিয়ে একটা গ্যালাক্সি আছে, তাই না? সো তুমি একটা দুটো তারা না, সো অনেকগুলো তারা যখন একসাথে হয় তখন আমরা কিভাবে একটা গ্যালাক্সির মাপ, কারণ সবগুলো তারার তো মাপ সবগুলো তারা একই রকম আলো দিচ্ছে না, এক একটা তারা এক এক রকম আলো দিচ্ছে, এক একটা রঙে আলো দিচ্ছে, এবং তাদের তোমার ম্যাস হলো ডিফারেন্ট। সো তখন আমরা যদি একটা পুরো গ্যালাক্সির মাপ নিতে চাই তাহলে আমরা কিভাবে নিব? সো অনেক তখন আমাদের ফিটিং এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে হয়, এবং সেটাতে আমরা আরো গ্রেটার ডেপথে কথা বলবো একসময়। আচ্ছা, কে যেন আদ্রিতা বলছে আহ how can we be certain that space is expanding? হ্যাঁ, সো আদ্রিতা দিস একটা গ্যালাক্সি যদি জাস্ট ফার্দার অ্যাওয়ে হয় ওর লাইট কিন্তু লাল হবে না, কারণ দ্য রেড শিফট ইজ কামিং ফ্রম দ্য মুভমেন্ট, নট ফ্রম দ্য ডিস্টেন্স, রাইট? সো আমাদের হাবল লতে তুমি যদি দেখো, if you think about Doppler shift, যে কোনো কিছু দূরে থাকতে পারে, but that doesn't mean that it's going to get red shifted. The red shift comes from the Doppler effect, যেটা হলো যে মোশনের জন্য। So something has to be moving in order for you to have তোমার either blue shift বা red shift। কোনো কিছু যদি তোমার কাছে তোমার দিকে আসে তাহলে সেটা ব্লু শিফটেড হবে, কোনো কিছু যদি তোমার থেকে দূরে চলে যায় তাহলে সেটা রেড শিফটেড হবে। The distance doesn't matter. It just so happens যে আমাদের দূরের জিনিস দেখতে আহ আমরা দেখছি যে আমাদের যত দূরের জিনিস তত তাড়াতাড়ি দূরে চলে যাচ্ছে, and that's what tells us that the space is expanding. কারণ যদি বিকজ অফ দিস এক্সপ্লেনেশন যেটা আমরা করছি, কারণ তোমার যদি এক একটা জিনিস যদি এক একভাবে মুভ করতো, তাহলে কিন্তু আমরা বলতাম না যে স্পেস ইজ এক্সপ্যান্ডিং, তাহলে আমরা বলতাম যে না, এক একটা গ্যালাক্সি দে জাস্ট হ্যাভ ডিফারেন্ট velocity, ওরা জাস্ট র্যান্ডমলি মুভ করছে, বাট দ্যাটস নট দ্য কেস। আমরা যেটা দেখছি যে there is a very clean effect, যে যত দূরের তত বেশি velocity মাপছে, and that's only possible যদি তোমার পুরো স্পেস টাইম একসাথে এক্সপ্যান্ড করে। It's not a randomness, it's just that the whole thing is expanding. How does an object move with the expansion? So আমি এটা মনে হয় বললাম। Couldn't it be that the space was already expanded, the objects are just moving with the pre-existing? So it has to be current motion, right? So it has to be motion that's already happening. The expansion is already happening. There's already এখনই এখানে একটা velocity আছে। এটা কি বোঝা যাচ্ছে অদ্রিতা? Doctor, I understood what you just said, but uh, even if we consider the Doppler shift, right? So we're not talking about the space when we are talking about Doppler shift itself. So physics এর যখন Doppler shift টা থাকে তখন কিন্তু space এর এই condition টা থাকে না. So it's kind of confusing in that sense. So I'm ও আচ্ছা, kind of না confused.
So space expansion and Doppler shift, they're two different things. So তোমার এমনিতে তোমার একটা যে কোনো লাইট সোর্স বা যে কোনো একটা সাউন্ড সোর্স তুমি মুভ করলেই there will be Doppler shift. তুমি নিজে হাত দিয়ে মুভ করতে পারো, দ্যাটস গোয়িং টু বি ডপলার শিফট। দিস এই রেড শিফট, আমরা যেটা গ্যালাক্সির যেটা কথা বলছি, এটা হলো ডপলার শিফট, কারণ স্পেসের এক্সপ্যানশনের জন্য। সো স্পেস, যেহেতু স্পেস এক্সপ্যান্ড করছে এবং স্পেসে যা কিছু আছে তা সবকিছু ওর সাথে মুভ করছে। সো স্পেস যেহেতু আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, স্পেসের খুব দূরের একটা পয়েন্ট যেহেতু আমাদের থেকে তাড়াতাড়ি দূরে চলে যাচ্ছে এবং গ্যালাক্সিটা ওটার সাথে লাগানো, সো গ্যালাক্সিটা ওটার সাথে চলে যাচ্ছে দূরে, ওই জন্যই আমরা জানি যে স্পেসটা এক্সপ্যান্ড করছে। সো আমাদের গ্যালাক্সিটা ধরো একটা ট্রেসার হিসাবে কাজ করছে। তুমি ধরো একটা যদি শিট, কোনো কিছুর উপরে যদি আমরা একটা বেলুনের উপরে আমরা যদি একটা ছোট ছোট গ্যালাক্সি আঁকি এবং তারপর আমরা বেলুনটাতে যদি ফু দেই, দেখবে যে বেলুনটা যখন এক্সপ্যান্ড করছে সবগুলো একটা পয়েন্টের থেকে দূরে চলে যাচ্ছে, রাইট? ইটস নট যে একটা পয়েন্টের থেকে অ্যাকচুয়ালি মুভ করছে না, এটা হলো যে আমাদের বেলুনটাই হলো এক্সপ্যান্ড করছে। It's the medium that's expanding. It's not the object itself that's moving away. Medium টা expand করছে। So Doppler shift is just a phenomenon. It's a physics phenomenon যে যখন there is motion between the তোমার observer and a source of a wave, তখন there will be change in the wavelength of the wave. That's Doppler shift. যখন স্টেশনারি যখন হয়, ধরো তুমি একটা দাঁড়িয়ে আছো এবং আরেকটা জায়গা থেকে কোনো ওয়েভ আসছে, কোনো ওয়েভলেন্থ চেঞ্জ হয় না। কিন্তু যদি তোমার সোর্স আর অবজারভারের মধ্যে মোশন থাকে, তখন ওয়েভলেন্থটা চেঞ্জ হবে। দ্যাটস ডপলার শিফট। দ্যাটস জাস্ট ফিজিক্স, দ্যাটস জেনারেল ফিজিক্স ল। এখানে আমরা ডপলার শিফটের জন্য আমরা জানতে পারি যে আমাদের মোশনটা যে হচ্ছে। ওকে, থিঙ্ক আমি আরেকটা কোথায় প্রশ্ন দেখলাম। সবকিছুর লাইফ বা হিউম্যান বিলিয়ন না থাকলে এত এত স্টার, এত গ্যালাক্সি থেকে লাভ কি? ওকে, Nihal, then I guess the speed of expansion of the universe and the speed of galaxy is different. হ্যাঁ, that's a very good point, Nihal. কারণ কিছু কিছু গ্যালাক্সি নিজস্ব স্পিড থাকে, তাই না? যেমন অ্যান্ড্রোমেডা যে আমাদের দিকে চলে আসছে, দ্যাটস বিকজ আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সে দুটো গ্যালাক্সি একটা আরেকটার দিকে ধেয়ে যাচ্ছে। দ্যাটস ডিফারেন্ট ফ্রম এক্সপ্যানশন অফ দ্য স্পেস। সো আমাদেরকে ওইটারও উই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। সো তুমি যদি কসমোলজি ক্লাস নাও, তখন আমরা এটা নিয়ে কথা বলি যে Hubble flow এবং there's peculiar velocity গ্যালাক্সিদের নিজস্ব। সো গ্যালাক্সির নিজস্ব মুভমেন্ট প্লাস হলো মুভমেন্ট অফ দ্য স্পেস, দুটো মিলিয়ে আমরা হলো আমাদের যে শিফট ওটা দেখি। How can we determine east, west, north, south in space? There is no east, west, north, south in space, Pratyush. Direction, it's just holo it's a man-made thing. Amra direction di amra ekjon ekjonke. But universe is there is no center এবং it's isotropic, যেটা হলো যে there is no special direction and it's homogeneous, যেটার মানে হলো যে সব জায়গায় সেম একই। সো কোনো there is no actual like direction in space. মানে ডিরেকশনটা আসলে তুমি চিন্তা করো, ডিরেকশনটা কি? ডিরেকশন হলো আমরা যেটা বলেছি যে আচ্ছা এইটা হলো নর্থ আর এইটা হলো সাউথ, এটা যদি নর্থ হয় তাহলে এটা সাউথ, আর তাহলে তার এদিকে হবে ইস্ট আর এদিকে হলো ওয়েস্ট। দিস আর জাস্ট আমরা এটা বানিয়েছি কারণ আমাদের নিজেদের ফর ডিরেকশন দেওয়ার জন্য, যাতে আমরা জানতে পারি যে আচ্ছা কোন দিকে যেতে হবে। বাট দেয়ার ইজ নো অ্যাকচুয়াল physical meaning to it. It's all uniform. ওকে, আর কোনো প্রশ্ন? ভালো ভালো প্রশ্ন হচ্ছে সব। হ্যাঁ, ওকে, সো ডপলার শিফট, হ্যাঁ, লেটস গো ব্যাক টু ডপলার শিফট। একটা ট্রেনের যদি শব্দের স্থানে যদি লাইট সরিয়ে দেয় তাহলে ওখানে কি? হ্যাঁ,
সো এই ট্রেনে যদি এই এই ধরো তোমার এটা যদি আমি মনে করি যে না এটা শব্দ না, এখানে একটা হেডলাইট আছে এবং ওখান থেকে সবুজ আলো বের হচ্ছে, ঠিক আছে? সো ওই সবুজ আলোটা যদি তোমার দিকে ধেয়ে আসে তখন ওটা তোমার কাছে দেখে নীল মনে হবে। আসলে কি নীল মনে হবে? সো তুমি চিন্তা করে দেখো, আমাদের স্পিড অফ সাউন্ড হলো 330 মিটার পার সেকেন্ড, তাই না? স্পিড অফ লাইট কত? 3 × 10⁸ তাই না? 1 লাখ গুণ বড় তার থেকে। আমাদের ট্রেন কি কখনো অত গতিতে মুভ করে? মানে তোমার যে লাইটের গতির কাছাকাছি কি কখনো ট্রেন মুভ করতে পারে? আসলে করতে পারে না, তাই না? ওই জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে কখনো আলোর ডপলার শিফট দেখতে পাই না, কারণ আমাদের কোনো কিছুই এত তাড়াতাড়ি মুভ করে না যে আলোর গতি আহ কাছাকাছি চলে যায় এবং আলোর ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, কি বলে, আলোর ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা ধরো যে প্লেন, ট্রেন এসব কিন্তু মুভ করে শব্দের গতির কাছাকাছি। ওই জন্য আমরা শব্দের গতির যে ডপলার শিফট ওইটা আমরা খেয়াল করতে পারি। যেমন এই যে অ্যাম্বুলেন্স যখন যায়, পুলিশের গাড়ি যখন যায় সাইরেন বাজাতে বাজাতে, তখন কিন্তু আমরা ঠিকই ওটা বুঝতে পারি যে হ্যাঁ একটা ডপলার শিফট হয়েছে, এবং নেক্সট টাইমে তোমাদের যখন গাড়ি যাবে তখন তোমরা নিজেরাও খেয়াল করবে যে হ্যাঁ ডপলার শিফট হচ্ছে। যেমন ধরো চিন্তা করো যে আম, তোমার কিছু প্লেন যে যে মাক 1, মাক 2, মাক 3, মাক 4, মাক 5 মানে কি? তোমার স্পিড অফ সাউন্ডের থেকে 5 গুণ, মাক 5 হলো স্পিড অফ সাউন্ডের থেকে 5 গুণ গতিতে শব্দ যাচ্ছে, তাই না? সো ওই সময় তোমার লাইক ডপলার শিফট অনেক বেশি কাজ করবে, তাই না? কিন্তু আমাদের ইয়েতে লাইক আনলেস তুমি পার্টিকল ফিজিসিস্ট হও, যেখানে হচ্ছে আমাদের সাইক্লোট্রনে, ফার্মি ল্যাবে বা সার্নে সাইক্লোট্রনে যে ইলেকট্রনগুলো মুভ করছে, ওগুলো হলো তোমার প্রায় স্পিড অফ লাইটের কাছাকাছি মুভ করছে। ওসব জিনিসে তখন ডপলার শিফট হয়, কিন্তু এছাড়া আম, পৃথিবীতে তেমন কোনো কিছুই নেই যেটা তোমার আলোর গতির কাছাকাছি মুভ করে যে আমরা ডপলার শিফট দেখতে পাবো। কিন্তু তুমি যদি মাপতে পারো, তোমার কাছে যদি এমন খুব একটা যন্ত্র থাকে যে তুমি খুবই 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 ছোট্ট একটা ওয়েভলেন্থ শিফট মাপতে পারবে, তাহলে তুমি দেখবে যে হ্যাঁ এই ট্রেনও যখন তোমার দিকে ধেয়ে আসে তখন হয়তো ধরো 0.00001 মাইক্রোমিটার একটা ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট ওটা দেখতে পারি না, এই আর কি। বুঝা গেছে এটা নাফিস? মোটামুটি বুঝতে পারছি। ওকে, ওকে। মামুন বলছে যে সব গ্যালাক্সিতে কি রাত দিন হয়? রাত দিন কিন্তু গ্যালাক্সির জন্য হয় না, রাত দিন হলো যে সূর্যের জন্য। এটা হলো তোমার কাছের যে সূর্য, তুমি যদি তোমার পৃথিবীটা যখন ঘুরে যাচ্ছে আহ, এবং তুমি উল্টা দিকে চলে যাচ্ছ সূর্যের, মানে তোমার সূর্য, তুমি ছায়ার দিকে চলে যাচ্ছ তখন তোমার রাত, এবং তুমি যখন সূর্যের দিকে আসছো তখন তোমার দিন। ওটা গ্যালাক্সির সাথে কিছু নেই। গ্যালাক্সিতে তো তোমার মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ তারা, এবং সবগুলো তারার পাশেই হয়তো প্ল্যানেট আছে, এবং তাদের সবগুলোতেই হয়তো আহ মনে হবে যে আহ ইউনো রাত দিন হচ্ছে, এবং কিন্তু ওটা হচ্ছে জাস্ট ওদের আহ ওরা যে তারার, ওরা যে নিজেরা যে ঘুরছে, ঘুরে কি ওরা ওরা তারার মুখের সাথে মুখোমুখি আসছে নাকি উল্টো দিকে যাচ্ছে, দ্যাট ওটা হলো রাত দিন কজ করে। ঠিক আছে। আহ ফরহাদ বলছে can we predict which one is younger but moving away and which one? হ্যাঁ, that's a good question. তো একটা জিনিস যদি ইয়াং হয় তাহলে তার রং একরকম হয়, একটা জিনিস যদি ওল্ডার হয় তার রংটা অন্যরকম হয়। ইয়াং জিনিসের রং ব্লু হয়, ওল্ড জিনিসের রং রেড হয়। সো ওই জন্য আমাদেরকে দুটো, আমরা যখন অ্যানালিসিস যখন করি আমাদেরকে সমস্ত তারার এজ নিতে হয়, এবং তারপরে আমরা ভেলোসিটিটা মেজার করি হলো স্পেকট্রা থেকে। সো আমরা কিছু এমিশন লাইন যদি জানা থাকে, যে ধরো হাইড্রোজেন আলফা, সেখান থেকে আমরা ভেলোসিটিটা মেজার করি। এটা আম, আমাদের আরেকটু সময় লাগবে ওইখানে আসতে। আমরা একটু আমাদের এমিশন অ্যাবজর্পশন স্পেকট্রা নিয়ে একটু কথা বলতে হবে, তারা নিয়ে একটু কথা বলতে হবে, তারপরে আমরা ওখানে যাব। তবে হ্যাঁ, সবকিছুই ডিপেন্ড করে তোমার ডিস্টেন্স মেজারমেন্টে। হ্যাঁ।
Is the expansion of the universe empirical evidence only? There is empirical evidence এবং there is also theoretical framework. ধরো inflationary framework যেগুলো cosmological যে আমাদের যত মডেল আছে সেগুলো সবগুলো বলে যে the expansion of the universe is has to be there. Now, the rate of expansion এবং কিভাবে expansion হচ্ছে ওগুলো সব আসছে হলো তোমার empirical থেকে এবং মডেলের সাথে কাজ করে। সো তোমার এটা হলো তোমার স্ট্যান্ডার্ড মডেল যেটা যে আমাদের পার্টিকল ফিজিক্স যে আমরা যে আমাদের অ্যাটমের ছোট থেকে ছোট যে যত রকম আছে সেগুলো কিভাবে এসছে বিগ ব্যাং এর থেকে এবং আমাদের এক্সপ্যানশন হচ্ছে সবগুলো একসাথে মিলিয়ে হলো আমরা আসলে জানতে পারি আমাদের ইউনিভার্স সম্পর্কে। So there is a lot of empirical evidence, but then there is a lot of theoretical framework that's holding it. আচ্ছা, ইউনিভার্সের এক্সপ্লেনেশনের কারণে আলোর ওয়েভলেন্থ বড় হচ্ছে। হ্যাঁ, শব্দের ক্ষেত্রে ডপলার শিফট অনেক ইন্টিউটিভ, কিন্তু আলোর ক্ষেত্রে ইনটুইটিভলি ডপলার শিফট হ্যাঁ ফিল করা একটু কঠিন। এবং আমি বলি তোমার আলোর ক্ষেত্রে ডপলার শিফট কখন ফিল করতে আলোর ক্ষেত্রে ডপলার শিফটের আমার আসলে ইউনিভার্সের এক্সপ্যানশনটাই সবচেয়ে বেশি যে তোমার স্পেস টাইমটা মানে তোমার গ্যালাক্সিটা চলে যাচ্ছে এবং এত দূরে চলে যাচ্ছে তাড়াতাড়ি যে তোমার আলোটা লম্বা হয়ে যাচ্ছে। এটাই হলো আলোর সবচেয়ে এই রেড শিফটটা আমরা এইখানেই সবচেয়ে বেশি দেখি। আমরা আরেকটা জায়গায় যেখানে আমরা আলোর এরকম দেখি সেটাও অ্যাস্ট্রোনমিতেই আসলে মানে আমার পৃথিবীর কোনো এক্সাম্পল আসলে আমার মাথায় আসছে না। কারণ তুমি যদি চিন্তা করে দেখো আমাদের মানুষের আমরা যে স্পিড যেগুলো আমরা করতে পারি আহ তা স্টিল তোমার স্পিড অফ লাইটের থেকে আমরা মিলিয়ন টাইমস ছোট সবসময় থাকি। সো কোনো কিছুই আসলে আমাদের হয় না যেখানে আমরা স্পিড অফ লাইটের কাছাকাছি যেতে পারি এবং আমাদের ডপলার শিফটটা আসবে। সো যখন দুটো তারা যখন বাইনারি তারা যখন একটা একটার ইয়েতে যায় তখন ডপলার শিফট হয়। সো একটা তারা যদি তোমার বাইনারি তারা হলো দুটো তারা যখন এভাবে তারা ঘুরতে থাকে একটা আরেকটার সাথে। সো যেই তারাটা তোমার কাছে মানে তারাটা যে ঘুরছে যে যেই তারাটা তোমার কাছে আসবে সেইটার লাইটটা ব্লু শিফটেড হয়ে যায় আর যেই তারাটা দূরে চলে যাচ্ছে সেইটার লাইটটা রেড শিফটেড হয়ে যায়। সো ওরা যখন এভাবে এরকম করে যাচ্ছে তো একটার লাইট ব্লু শিফটেড একটার লাইট রেড শিফটেড এরকম হতেই থাকে। সো এটা আমরা স্পেকট্রা যখন নেই স্টারের তখন এটা দেখা যায়। কিন্তু সো দ্যাট ওয়ান ইজ তোমার এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স ছাড়া ওটা হলো জাস্ট দুটো তারা মুভ করছে এবং ওদের আলোটা চেঞ্জ হচ্ছে এবং এটা হয় যখন তারা খুব কাছে হয় এবং তারা খুব দ্রুত মুভ করে এটা হয়। কিন্তু এছাড়া আমি আসলে আর কোনো এক্সাম্পল জানি না যেখানে আলো তোমার আলোর ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ জিনিসটা এত তাড়াতাড়ি মুভ করছে। আমাদের কোনো কিছু এত তাড়াতাড়ি মুভ করে না আসলে পৃথিবীতে। আম, হ্যাঁ আশিক, তোমারও মনে হয় সেম প্রশ্ন যেটা আমার লাইট ভেলোসিটি এবং এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্সের জন্য আমরা ডপলার ইফেক্ট পাই। লাইট ভেলোসিটি প্লাস তোমার যদি এটা তারা যদি মুভ করে সো যে কোনো সোর্স ভেলোসিটি প্লাস velocity of the object itself, right? So ধরো লাইটের velocity plus লাইটের সোর্সের velocity, সাউন্ডের velocity plus সাউন্ডের সোর্সের velocity, তাই না? ধরো হ্যাঁ এই আমি আসলে আর কোনো এক্সাম্পল আসছে না তো ওই এটা ছাড়া এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স ছাড়া ডপলার এফেক্ট। ওকে, আর কোনো প্রশ্ন? সো আমাদের আজকে আমরা যেটা নিয়ে একটু ইয়ে করব যে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে সবচেয়ে দূরের গ্যালাক্সি খুঁজে বের করো, ঠিক আছে? সো এটার জন্য আমরা ওই যে আমাদের যে ক্লাসের লাস্ট ক্লাসের যে ইমেজগুলো ছিল যে ওর মধ্যে যে কোনো একটা ইমেজেই তোমরা যেতে পারো। তো আমি তোমাদেরকে এই ইমেজটাতে
সবচেয়ে দূরের যে এই পর্যন্ত যে দুটো গ্যালাক্সি, সে দুটো গ্যালাক্সি তোমরা যদি উইকিপিডিয়াতে যাও দেখবে যে এই পর্যন্ত যে 5টা সবচেয়ে দ্রুত দূরের গ্যালাক্সি পাওয়া গেছে তার মধ্যে দুটো বা তিনটা এর মধ্যে আছে। সো এবং এটা তোমরা অনেকটা, আমি আসলে জানি না তোমরা কেউ খালি খালি চোখে বের করতে পারবে নাকি, কিন্তু তোমরা যদি বের করতে চাও তাহলে তোমরা কি ধরনের আলো খোঁজার চেষ্টা করবে, কি রঙের আলো খোঁজার চেষ্টা করবে? যদি সবচেয়ে দূরের জিনিস হয় সেটা কি তাড়াতাড়ি মুভ, সবচেয়ে দূরের জিনিসটা কি সবচেয়ে তাড়াতাড়ি নাকি সবচেয়ে স্লো যাচ্ছে? দূরের জিনিস তাড়াতাড়ি তো যাবে। হ্যাঁ, সো সবচেয়ে তাড়াতাড়ি যাচ্ছে, রাইট? সো ইটস দ্য থিং, দ্য রেডেস্ট যেটা। সো তোমরা, এবং যদি দূরের হয় তাহলে কি ওটার আলোটা ব্রাইট হবে না ক্ষীণ হবে? তোমার কি মনে হয়? এটা আলোটা, দূরের জিনিস কি খুব ব্রাইট হয় নাকি ডিম হয়? ডিম হবে। ডিম হবে, রাইট? কারণ দূরের ল্যাম্প পোস্টের কথা যদি চিন্তা করো, সবচেয়ে দূরের ল্যাম্প পোস্টটা হলো সবচেয়ে কম আলো তুমি দেখতে পাবে। সো অনেক ফেইন্ট হবে জিনিসটা, এবং আম, বড় হবে না ছোট হবে? দূরের জিনিস দেখতে বড় লাগে না ছোট লাগে? ছোট। ছোট। ছোট, রাইট? সো তোমরা খুব কঠিন একটা জিনিস খোঁজার চেষ্টা করছো, যেটা হলো সবচেয়ে লাল, খুবই ছোট, আমি বলবো না সবচেয়ে ছোট, কিন্তু খুবই ছোট, এবং খুবই ক্ষীণ, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে অ্যান্সারটা প্রায় দিয়ে দিতে পারি। তোমরা যদি এই আর্টিকেলটা যদি পড়ো, এখানে আছে যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফাইন্ডস টু অফ দ্য মোস্ট ডিস্টেন্ট গ্যালাক্সিজ এভার সিন, এবং এখানে ওরা দিয়েছে যে এই যে এই গ্যালাক্সি অনেক দূরে আছে, ঠিক আছে? এবং ওরা মোটামুটি দেখিয়েও দিয়েছে যে কোথায় আছে এটা। তো তোমরা এখান থেকে আহ খুঁজে বের করতে পারো, এবং পরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অটোমেটেড ওয়েতে এটা পাইথনে কোড করে আমরা কিভাবে এটাকে খুঁজে বের করি। কেউ এটা চোখে অ্যাকচুয়ালি, যদিও আমি তোমাদেরকে বলবো যে আমাদের যখন প্রথম জেমস ওয়েবের ডেটা যখন এসেছিল প্রথম সপ্তাহে, আমরা কিন্তু সবাই বসে চোখে অনেক কিছু খুঁজছিলাম। কারণ অনেক মজার মজার জিনিস পাওয়া যায় চোখে দেখে, এবং আমার অ্যাডভাইজার, আমার মনে আছে, ও প্রায় 10টা এরকম দূরের গ্যালাক্সি খুঁজে পেয়েছিল জাস্ট চোখে চোখে দেখে। এবং তারপরে আমরা পরে সেটাকে কোড করে আমরা কনফার্ম করেছি যখন আমরা স্পেকট্রা নিয়েছি তার। সো অনেক অ্যানালিসিস পরে করতে হয়েছে, কিন্তু শুরুর দিকে সবচেয়ে মজার ইয়েটা হলো যখন আমরা এটাকে চোখে খুঁজে বের করি। হ্যাঁ, সো আমি জানি না, সো আমি দেখি এখানে কোনো যদি লাল কিছু যদি দেখা যায়, আহ ধরো সব জায়গাতেই এরকম লাল টাইপ কিছু দেখা যাবে। আহ কোনো কিছুই লাল চোখে পড়ছে না। এই যে এখানে একটা লাল কি জানি দেখতে পাচ্ছি। ওকে, সো দেখো এই লাল জিনিসটা যদি আমি দেখি, আমি যদি আমার সবচেয়ে লাল ফিল্টারে যদি যাই, যেটা হলো F44, দেখবে যেটা অনেক ব্রাইট আছে। তো আমি যদি আমার সবচেয়ে ব্লু ফিল্টারে যেতে যাই, সবচেয়ে ছোট ফিল্টারটা, দেখবে যে এটা নেই, রাইট? সো তার মানে এটা এত দূরে চলে গেছে যে এর কোনো আলো নীলে আর আসছে না। তবে দেখবে যে এখান থেকে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। সো তোমরা এভাবে বের করতে পারো যে এমন জিনিস যেটা তোমার দেখা যাবে আহ যে বেশিরভাগ আলোই হলো লালে চলে গেছে, অন্য কোনো রঙে নীলের দিকে আর কোনো আলো আসে না। এবং ওই যে দুটো আমি তোমাদেরকে বললাম, যে দুটো হলো রেকর্ড আর কি এখন পর্যন্ত, যেমন এখানে একটা লাল জিনিস দেখা যাচ্ছে, দেখি এটা কি, হ্যাঁ এটা নীলে প্রায় দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি লালের দিকে যদি যাই, দেখো যে এই জিনিসটা ফুটে উঠছে, তাই না? তো দেখছো লালে আছে, কিন্তু এক সময় দেখবে যে আমরা যখন ছোট থেকে ছোট ওয়েভলেন্থে যাব, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং এক সময় দেখো যে এই যে এখন আর প্রায় মোটামুটি দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমি অদ্রিতা, এটা মনে হয় আমি তোমাকে রেসপন্ড করেছিলাম। এটা হলো আনকভারের, যদি তুমি ডিরেক্টলি ওয়েবসাইটে যাও, ওখানে আমাদের সব সমস্ত ডেটা এখানে পাওয়া যাবে।
ঠিক আছে? সো তুমি যদি ফিটস ফাইল ডাউনলোড করতে চাও এখানে গেলে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? সো আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি, এখানে গেলে পাওয়া যাবে। সো এরকম ভাবে তোমরা আপাতত কিছুদিন একটু ইয়ে করো, এবং আমি বলবো যে আমাদের যে আমি কিছু বই ওপেন স্ট্যাক্সের যে চ্যাপ্টারটা আছে ওখানে একটু পড়ো। ডপলার শিফট সম্বন্ধে তোমরা যদি আম, আহ, অনেক ধরনের ডপলার শিফট সম্বন্ধে ইউটিউবে ভিডিও আছে দ্যাট এক্সপ্লেইনস ডপলার শিফট আ লট মোর। বা যদি তোমাদের ফিজিক্সের বই থাকে ওখানে ডপলার শিফট নিয়ে সব অনেক ভালো এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সো এখানে দেখছো যে এখানে একটা দেখা যাচ্ছে লাল গ্যালাক্সি। দেখো এই যে নীলে এটার দেখাই যাচ্ছে না, তাই না? নীলে প্রায় চলে গেছে, কিন্তু লালের যখন আসছো তখন দেখবে যে গ্যালাক্সিটা দেখা যাচ্ছে। এবং আরেকটা যেটা যে এই বড় আমাদের যেটা এখানেও আরো খুঁজে পাবে। আম, জানি এটা কি। সো আমাদের পরবর্তী যে ক্লাসটা সেটা হলো নেক্সট ক্লাসটা কবে? সেপ্টেম্বরের 11 তারিখে। সো প্রায় 1 মাস আহ, পরে আছে। সো কিন্তু তোমরা এই সময়ের মধ্যে কিছুটা তোমাদের ইন্টারেস্ট যদি থাকে তোমরা রেডশিফট সম্বন্ধে আরেকটু জানো। আমাদের এই বইয়ের চ্যাপ্টারে অনেক দেওয়া আছে, এবং আমি বলবো যে এই ডপলার ইফেক্টে এখানে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে কিছু আমার এই সিমুলেটর তোমরা যদি যাও এগুলো আমার কাছে খুব ভালো লাগে। সো তুমি যদি সিমুলেটর এ করতে পারো যে আচ্ছা এখানে এটা হলো আমি আমার সোর্স, আর এটা হলো আমি অবজারভার। সো আমি যদি সোর্সটাকে যদি এটা কিভাবে করে প্লে সিমুলেশন যদি করে, দেখো যে সোর্সটা থেকে লাইটটা বের হচ্ছে, রাইট? এবং তারপরে তুমি যদি মুভ করো দেখবা যে তোমার ওয়েভলেন্থটা চেঞ্জ হচ্ছে, তাই না? সো তুমি যদি সোর্সের থেকে সোর্সের অবজারভারকে যদি মুভ করো, ধরো সোর্সের অবজারভারকে যদি মুভ করো দেখবে যে ওয়েভলেন্থটা এখানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে তোমরা ভালো ডপলার ইফেক্ট সম্বন্ধে দেখতে পারবে। এবং আরো তোমরা যদি কিছু ম্যাথ প্র্যাকটিস করতে চাও এখানে দেওয়া আছে। আম, আরো একটা যেটা আমি দিয়েছি, ওটা তো ডপলার ইফেক্ট ছিল, এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্সের উপরে। হ্যাঁ, এখানে আছে যে কিভাবে এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স আমরা আস্তে আস্তে বের করলাম। এখানেও একটা সিমুলেটর থাকার কথা। এবং এই এক্সপ্লেনেশন গুলো খুব ভালো যে কিভাবে আস্তে আস্তে মানে এই যে তোমার এক্সপ্যানশনটা যে হচ্ছে আসলে কেন হচ্ছে। এবং মানে এটা আসলে সবসময় এটা নান অফ দিস আর ইনটুইটিভ, যে একদম কিন্তু পুরোপুরি বোঝা যায় না। সো তোমাকে অনেক দিন ধরে চিন্তা করতে হবে। আম, রবিন বলেছে, ক্যান দেয়ার বি এনি অবজেক্ট দ্যাট ইজ মুভিং টুয়ার্ডস আস which is currently emitting radio frequency, yet due to blue shifting we can see it in infrared, that won't we assume that it has? আচ্ছা, হ্যাঁ। সো রবিন বলছে যে ধরো এমন কিছু যেটার অ্যাকচুয়াল সোর্স ওয়েভলেন্থটা হলো অনেক হাই, সরি অনেক লম্বা, যেমন রেডিও ওয়েভের মতো, কিন্তু জিনিসটা আমাদের দিকে মুভ করছে। এবং আমরা যখন আমরা এটাকে ডিটেক্ট করছি আমরা দেখছি এটা রেডিও ফ্রিকোয়েন্সি, তাই না? এরকম কিন্তু কনফিউশন হয়, আমি বলবো না যে এরকম কনফিউশন হয় না। এরকম কনফিউশন আমাদের অনেক সময় হয় যেখানে আমরা যেই সোর্স ওয়েভলেন্থটা আমরা হয়তো ঠিক মতো ওটাকে মেজার করছি না। সো আমরা ধরো মনে করছি যে এটা সো এটা হলো বিভিন্ন আমরা যে লাইট গুলো ডিটেক্ট করি এবং এটা আমরা হয়তো একটা ক্লাসে ইয়ে করব, ইটস বিকজ অফ ডিফারেন্ট অরবিটাল জাম্প আমাদের ইলেকট্রনের। সো আমাদের বালমার জাম্প বা
লাইম্যান জাম্প এরকমের জন্য। সো যখন আমাদের একটা ইলেকট্রন যখন একটা অরবিটাল স্টেট থেকে আরেকটা অরবিটাল স্টেটে যায় তখন একটা ওয়েভলেন্থ অফ লাইট বের হয়, এবং সেই ওয়েভলেন্থটা কিন্তু খুব স্ট্রিক্ট একটা ওয়েভলেন্থ হয়। যেমন হাইড্রোজেন আলফা হলো 656 ন্যানোমিটার, এর থেকে কম না বেশি না কিছু না। সো আমরা কনফার্ম করার জন্য আমরা যেটা চেষ্টা করি যে আমরা বিভিন্ন ধরনের লাইট ডিটেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, বিভিন্ন ধরনের লাইট ডিটেক্ট করার চেষ্টা করি, যাতে শুধু ধরো রেডিওর উপর আমরা ডিপেন্ড করছি না, আমরা চেষ্টা করছি যে আমরা কয়েকটা ধরনের লাইট দেখবো এবং দেখবো যে সবগুলোই কি রেড শিফটেড নাকি সবগুলোই ব্লু শিফটেড। যদি দেখা যায় যে না এক একটা একরকম অ্যান্সার দিচ্ছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এইটাতে প্রবলেম আছে। এবং এটা আমাদের হয় মেইনলি হলো নিয়ার বাই ইউনিভার্সে, যেমন এই যে বাইনারি স্টার্স, নিউট্রন স্টার্স, ব্ল্যাক হোলস যখন থাকে, সেই সব জায়গায় ধরো যে ফ্রিকোয়েন্সিটা এমিট করা হয়, তখন আমরা আসলে ঠিক বুঝতে পারি না যে কোন ভেলোসিটিটা আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট, সরি নট দ্য ভেলোসিটি, মানে কোন লাইটের ওয়েভলেন্থটা আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করছি। আম, এরকম কনফিউশন অনেক সময় হয়ে থাকে। সো আমি বলবো না যে এটা একদমই সম্ভব না, এটা হয়, এটা অনেকই হয় কনফিউশনটা। Which parameters are considered in order when determining the blue shift, for example, age, composition, movement? So, ব্লু শিফট আমরা অ্যাকচুয়ালি নর্মালি পাই না, কারণ কোনো কিছু খুব কম জিনিসে আমাদের দিকে আসছে। বাট তুমি যেটা বলছো যে আমরা ডপলার শিফট মেজারমেন্টের জন্য আমরা কি জেনারেলি ইউজ করি, আমরা যেটা ইউজ করি আমরা হলো একটা বিশাল টেমপ্লেট, একটা অ্যাটলাস ইউজ করি, যেখানে আমাদের হাজার ধরনের স্টারের স্পেকট্রা আছে, হাজার ধরনের গ্যালাক্সি কম্পোজিশনের স্পেকট্রা আছে, এবং বিভিন্ন ডাস্ট আরেকটা জিনিস যেটা আমাদের চেঞ্জ করে। সবকিছু মিলিয়ে এটা খুবই বড় একটা কম্পিউটেশনাল পাওয়ার লাগে, যেখানে আমরা এ করি যে কি ধরনের স্টারের সাথে কি ধরনের কম্বিনেশন হলে কি ধরনের আলো বের হবে, এবং সেই আলোটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি নাকি। সো এইটা তোমরা যদি এটা নিয়ে এখন একটু দেখতে চাও, তাহলে আহ, আমরা যেই টুলটা ইউজ করি সেটার নাম হলো ইজি ফটোমেট্রিক রেডশিফট কোড, যেটা আমরা এখনো এটা ইউজ করি। এখানে কি আমি দেখি এখানে কি একটু এক্সপ্লেইন করেছে যে সো এই পেপারটা তোমরা দেখতে পারো, এখানে কিছুটা বলে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মডেলিংটা করি, কিন্তু এই মডেলিংটা অ্যাকচুয়ালি খুবই আমরা যে নেক্সট আমাদের প্রায় 3-4টা ক্লাসের মতো লাগবে টু গো ইনটু দ্য ডিটেলস অফ দ্যাট মডেলিং, আমরা কিভাবে এই আস্তে আস্তে এই মডেলটা ক্রিয়েট করি এখানে। কিন্তু সবকিছুই এটার মধ্যে আসে। তোমার এজ, মুভমেন্ট আমরা ডিপেন্ড করে যে তোমার কাছের গ্যালাক্সি নাকি দূরের গ্যালাক্সি, এবং তুমি কি স্পেকট্রা আছো নাকি না। স্পেকট্রা যদি থাকে তখন আমরা মুভমেন্টটা করতে পারি, স্পেকট্রা ছাড়া আমরা মুভমেন্টের করতে পারি না। আচ্ছা, অদ্রিতা বলছে what are some of the current research gaps and emerging topics in galaxy classification? আমাদের মেইনলি এখনকার যে চ্যালেঞ্জটা হলো যে there is a lot of galaxies, এবং আমরা যেটা they all have galaxy shape and size are very different, and এবং তারা নট অনলি ওরা শুধু ডিফারেন্ট, ওরা হলো ডিফারেন্ট ইন ডিফারেন্ট ওয়েভলেন্থ, এক একটা ওয়েভলেন্থে এক এক রকম লাগে দেখতে। সো আমাদের এখনকার যে মেইন চ্যালেঞ্জটা হলো যে মরফোলজি প্লাস স্পেকট্রাল ইনফরমেশন, তোমার মাল্টি ওয়েভলেন্থ ইনফরমেশন এবং মরফোলজি ইনফরমেশন দুটোকে একসাথে করে অ্যানালাইজ করা। এবং হলো যে এত বেশি ডেটা এখন আমাদের আসছে, বিশেষ করে জেমস ওয়েব, যদিও জেমস ওয়েব তো ছোট টেলিস্কোপ, কিন্তু আমাদের সামনে যে মিশনটা আসছে 2 বছরের মাথায়, সেটা হলো রোমান টেলিস্কোপ। এবং রোমান টেলিস্কোপ যখন আসবে তখন আমরা
প্রত্যেক দিন আমরা মিলিয়ন গ্যালাক্সি অবজার্ভ করব। সো ওই সময় যখন আমরা যাব তখন আমরা কিভাবে বা এখন আমাদের ইউক্লিড যেটা করছে, উইচ ইজ অ্যানাদার মিশন। তো আমরা মেইনলি এখন যেটা করছি যে আমরা মেশিন লার্নিং ইউজ করছি ওই কাজে টু প্রপারলি কিন্তু জাস্ট টু স্পিড আপ এবং টু ইউজ তোমার অনেক ডেটা সেট ইউজ করার জন্য। সো সবকিছু মিলিয়ে সো মাল্টিভেভলেট ইনফরমেশন এবং হলো যে আমরা কি আসলেই সব ধরনের গ্যালাক্সি খুঁজে পাচ্ছি নাকি না, যেমন সব ডিস্টেন্সে সব ধরনের গ্যালাক্সি খুঁজে পাচ্ছি নাকি না, এবং এত গ্যালাক্সি খুঁজে পাচ্ছি যে আমরা কিভাবে এই ডেটা অ্যানালাইজ করব তাড়াতাড়ি। এই সো দ্যার ইজ আ ডেটা চ্যালেঞ্জ as well. আর কোনো প্রশ্ন? How do you correlate the parameters? তুমি কি ওই যে রেডশিফটের যে কথা বলছো ওটার কথা বলছো? ইন জেনারেল আমরা যেসব কারণ একটা যদি আমরা ইমেজ ক্যাপচার করি সেটার সাথে তো অনেক কিছু অনেক প্যারামিটার্স আসে, এটার কোঅর্ডিনেটস থেকে শুরু করে এটার কোন কোন ওয়েভলেন্থে কিরকম ছবি দেখা যাচ্ছে। সো রেড শিফট হোক, ব্লু শিফট হোক বা কোনো গ্যালাক্সি ক্লাসিফিকেশন হোক, সেক্ষেত্রে কি আমরা ম্যাথমেটিক্যাল কোরিলেশনটা ইউজ করি নাকি আমরা এক্সপেরিমেন্টাল বের করি যে এটা কোরিলেশন এরকম হতে পারে? হ্যাঁ, সো যেটা কোরিলেশন যে তুমি বলছো যে রিলেশন যেটা হয় সেগুলো ইটস ইটস এম্পিরিক্যাল রিলেশন, বা মানে যেটা আমরা যে দেখে যেটা করতে পারি, কম্বাইন্ড উইথ থিওরেটিক্যাল মডেলস। সো দুটো মিলিয়ে আমাদের যে রিলেশনগুলো এখন আছে দুটো মিলিয়ে হয়। সো আমাদের সামনে একটা, আমি যেহেতু অনেক প্রশ্ন আসছে এটা নিয়ে, আমি এই পেপারটার কথা বলি। এই পেপারটা হলো আমার সব স্টুডেন্টদেরকে আমি দেই ফার্স্ট ডে যখন ওরা আসে পড়ার জন্য, জাস্ট জানার জন্য যে কিভাবে আমরা মডেল করি। এটা খুবই বড় একটা পেপার এবং ইটস আ হিউজ চ্যালেঞ্জ টু রিড থ্রু দিস পেপার। কিন্তু 66 পেজেস যেটা দেখছো, কিন্তু দিস ইজ স্টিল দ্য মেথড আমরা যেটা ইউজ করি সবকিছুকে একসাথে। সো এটা আরেকজন জানি কে প্রশ্ন করেছিল, ফারহাদ। সো একই প্রশ্ন আর কি, যে কিভাবে আমরা যে এত যে ইনফরমেশন পাচ্ছি সেগুলো সবগুলোকে আমরা কিভাবে একসাথে কন্টেইন করি। তো এই পেপারটাতে তোমরা দেখতে পারবে যে এইভাবে আমরা মডেল করি, মেইনলি এখান থেকে আমাদের আসে সব। সো আমাদের আমাদের দ্য ইনফরমেশন দ্যাট উই নিড, যেমন হলো যে আমাদের প্রত্যেকটা স্টারের স্পেকট্রা কিরকম, তারপরে স্টারগুলো যে ওদের লাইফ টাইমটা কিভাবে চেঞ্জ হয়, স্টারগুলো কিভাবে একসাথে তাদেরকে মিশানো হয়েছে। সো দ্যাটস দ্য, যখন তারা প্রথম স্টার্ট করেছে তারা কিভাবে তখন ছিল, তারপরে হলো ওদের ইভলিউশন কিভাবে হয়েছে, মানে এই গত ধরো 10 বিলিয়ন 13 বিলিয়ন বছরে তাদের ইভলিউশনটা কিভাবে হয়েছে, যখন তাদেরকে একসাথে মিলানো হয় সবগুলো একটা তারার বিভিন্ন ধরনের তারা নিয়ে একসাথে যখন আমরা একটা স্টেলার পপুলেশন বানাই বা মিলিয়ন্স অফ স্টার্স একসাথে যখন মিশাই, তখন এটাকে আমরা বলি সিঙ্গল স্টেলার পপুলেশন। তখন তাদের স্পেকট্রা কিরকম হয়, সেটার সাথে যখন আমরা ডাস্ট অ্যাড করি তাহলে সেটা দেখতে কিরকম হয়, এবং তারপরে হলো আমাদের কম্পাউন্ড স্টেলার পপুলেশন তারপরে আসে, এবং এই জিনিসগুলোকে এইটাকে আমরা ফিট করি। তো তুমি যেটা দেখছো যে এই জিনিসটা যে আমরা ফিট করা, এইটা এসেছে কিন্তু অনেক ধরনের মডেল প্লাস এম্পিরিক্যাল মডেল প্লাস হলো থিওরেটিক্যাল মডেল, সবকিছু মিলিয়ে আমাদের এটা আসে। এবং এইটাকে আমরা তারপরে ওই যে ইজি যে কোডটা তোমাদেরকে দেখালাম, এই জিনিসটাকে আমরা তারপরে এই এই মডেলটাকে আমরা তারপরে ইজি দিয়ে ফিট করি, এবং তারপরে হলো আমরা আমাদের রেড শিফট পাই, আমাদের ম্যাথস পাই আমরা। সো আমরা আমাদের এই ক্লাসে এত ডিপে কোনো কিছুতেই তেমন একটা যাব না, কিন্তু এই
কয়েকটাতে আমি এগুলোর ব্যাপারে আস্তে আস্তে একটু করব। যেমন এই ক্লাসটাতে আমরা বলবো যে যেমন একটা তার স্পেক্ট্রা কেমন হয় সেইটার বিষয়ে আমরা কথা বলবো হলো এখানে, ঠিক আছে? তারপরে কিভাবে এইখান থেকে আমরা কিভাবে এই পর্যায়ে যাই যেখানে আমরা তারাগুলোকে একসাথে মিশাচ্ছি এবং তারার লাইফ টাইমটা কিরকম হয়। সো এই দুটো জিনিস সম্বন্ধে তোমরা জানতে পারবে হলো এই দুটো ক্লাসে। এবং তারপরে এই যে দিস ওয়ান উইল বি জাস্ট মেজারমেন্ট। সো এটা হলো যে আমরা এই মেজারমেন্টটা কিভাবে করছি আমরা এখানে। তো যাই হোক, এগুলো হলো তোমার গ্রাজুয়েট লেভেল ক্লাস। আমাদের অনেক বছর লাগে এগুলো শিখতে। আন্ডার গ্রাডেও অনেক দিন লাগে। সো আমরা আস্তে আস্তে আহ কথা বলবো এগুলো নিয়ে। কিন্তু হ্যাঁ, ভালো প্রশ্ন সব। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে? আর তোমরা যদি গ্যালাক্সি খুঁজে পেয়ে থাকো তাহলে ওই ক্লাসরুমের ওখানে পোস্ট করো, ঠিক আছে? ওকে, দেখা হবে প্রায় 1 মাসের মাথায় আবার, ঠিক আছে? ওকে, বাই।